ধুর, আর ভালো লাগে না। চারদিকে উৎসবের আমেজ, আর আমি একা ঝাড়ু হাতে পড়ে আছি। সবার বাড়ি ঝকঝকে, শুধু আমারটাই বাকি। আহা, যদি আমারও একারও একটা বউ থাকতো, তবে এমন একা খাটতে হতো না। মা, কোথায় গেলে? তাড়াতাড়ি এসো, তোমাকে একটা চমক দেখাবো। কি হয়েছে বাবু? চেঁচিয়ে বাড়ি মাথায় করছিস কেন? বাবু, এই মুসলিম মেয়েটা কে? মা, ওর নাম সায়রা। আসসালামু আলাইকুম আম্মিজান। মা, আমি সায়রাকে বিয়ে করে ফেলেছি। কি বলছিস? বিয়ে করেছিস? তাও আবার একটা মুসলিম মেয়েকে? তোর কি আর মেয়ে চোখে পড়লো না? মা, এভাবে বলো না, সায়রা এখন তোমার ছেলের বউ। ছেলের বউ? কখনো না। আমি এই মুসলিম মেয়েকে মানি না। মা, সায়রাকে আমি খুব ভালোবাসি, সায়রাও আমাকে খুব ভালোবাসে। সায়রা আমার জীবন মা, আমি ওকে ছাড়া থাকতে পারবো না। ছি বাবু, তোর এত অধপতন হয়েছে, তুই এই মেয়ের প্রেমে পড়ে অন্ধুধ হয়ে গেছিস। তাই আমার দেখা মেয়েদের তুই পছন্দ করতিস না। আমি কোনোদিন এই মেয়েকে আমার ছেলের বউ বলে মেনে নেব না। এই বলে লক্ষ্মীদেবী রাগে গটগট করে ভেতরে চলে যান। আমাকে ক্ষমা করো সায়রা। তুমি ক্ষমা চাইছো কেন? আর আম্মিজানের কথা যদি বলো, আমি তো ওনার কোনো দোষ দেখি না। প্রথমত, আমরা অন্যায় করেছি ওনাকে না জানিয়ে বিয়ে করে। আর দ্বিতীয়ত, কোনো আম্মিই চাইবে না তার ছেলে কোনো বিধর্মী মেয়েকে বিয়ে করুক। ওনার রাগ করাটাই স্বাভাবিক। তবে তুমি চিন্তা করো না, আমি ভালোবাসা দিয়েই আম্মিজানের মন জয় করব। আজ সায়রা লক্ষ্মীদেবীর প্রিয় সমস্ত রান্না নিজের হাতে করে টেবিল সাজিয়েছে। একবারটি সিমুই নিজের হাতে করে লক্ষ্মীদেবীর কাছে এসে, আম্মিজান, দেখুন তো, আজ আমি আপনার পছন্দের সব রান্না করেছি। এই নিন সিমুই, আপনার জন্যই স্পেশাল বানিয়েছি। খেয়ে বলবেন কেমন লাগলো। এত বড় সাহস তোমার! আমার রান্নাঘরে ঢুকতে কে বলেছে তোমাকে? মনে রেখো, আমার পবিত্র হেসেলে যেন আর কোনোদিন তোমার পা না পড়ে। রাগে ফুঁসতে ফুঁসতে লক্ষ্মীদেবী না খেয়েই সেখান থেকে চলে যান। তার কথাগুলো সায়রার মনে তীরের মতো বিঁধে যায়, আর সায়রার চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে। একদিন সায়রা কোনো একটা কাজে বাইরে গিয়েছিল। ফেরার পথে হঠাৎ, আরে, তুমি তো লক্ষ্মী কাকিমার নতুন বউ, তাই না? হ্যাঁ আপা, আমি আপনার লক্ষ্মী কাকিমার নতুন বউ। কিন্তু আম্মিজান আমাকে মেনে নিতে পারেননি। কখনো কখনো মনে হয়, আমি যদি মুসলিম না হয়ে হিন্দু হতাম, তাহলে হয়তো ওনার ভালোবাসা পেতাম। মনে কষ্ট পেও না বোন, ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে। সকালে উঠে লক্ষ্মীদেবী দেখলেন পুরো বাড়ি ঝকঝক করছে। ঘরদোরের সঙ্গে ঠাকুর ঘরটাও সুন্দর করে পরিষ্কার করা হয়েছে। মনে মনে তিনি খুব খুশি হলেন এবং সায়রার কাজের প্রশংসা করে ফেললেন। বাহ, বেশ ভালোই তো পরিষ্কার করেছো দেখছি। লক্ষ্মীদেবীর প্রশংসা পেয়ে সায়রার মুখে আনন্দের হাসি ফুটে উঠল। সে খুশি হয়ে বলল, আপনাকে অনেক ধন্যবাদ আম্মিজান। মনে মনে খুশি হলেও বাইরে শক্ত ভাব দেখানোর জন্য বললেন, এত খুশি হয় না। ঘরদোর পরিষ্কার করা সহজ, কিন্তু হোলির নিয়ম পালন করা কঠিন ব্যাপার। সেখানে ঠিকঠাক করতে পারলে তবেই তোমাকে যোগ্য মনে করব। তারপর সায়রা হিন্দু প্রথা অনুযায়ী হোলিকা দহনের থালা সুন্দর করে সাজিয়ে লক্ষ্মীদেবীর সামনে গিয়ে দাঁড়ালো। ঠিক তখনই পাশের বাড়ির বিমলা মাসি লক্ষ্মীদেবীর বাড়িতে এসে ঢুকলেন। ও লক্ষ্মী, তুই কি পাগল হয়েছিস? মুসলিম মেয়ের হাতে সাজানো থালা নিয়ে হোলিকা দহন করবি? এতে তো তোর ধর্ম আর জাত দুটোই নষ্ট হয়ে যাবে। চাচি, বড় অসুখ হলে আর কোনো উপায় না থাকলে মানুষ সব জায়গায় প্রার্থনা করে। হিন্দুরাও মাজারে গিয়ে আল্লাহর কাছে দোয়া চায়, আবার মন্দিরের মায়ের মূর্তির সাজেও সবুজ চুড়ি আর চলি থাকে। রঙের যদি ধর্ম না থাকে, মানুষেরই বা কেন থাকবে? বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সায়রা নানা রকম খাবার বানাতে লাগল। লক্ষ্মীদেবী এলেন শিরা বানাবেন বলে। সায়রা অনুরোধ করল তাকে বানাতে দেওয়ার জন্য। শোনো, আমাকে শিরা বানাতে হবে।
আম্মি জান, শুধু শিরা নয়, রঙ্গোলিও তো বানাতে হবে। আপনি যদি অনুমতি দেন আমি বানিয়ে দিই। বিশ্বাস করুন, আমি আপনাকে নিরাশ করব না। আচ্ছা, তাহলে বানা। সায়রা যত্ন করে শিরা ও রঙ্গোলি তৈরি করে লক্ষ্মীদেবীর কাছে নিয়ে এলো। আর সেই সঙ্গে লক্ষ্মীদেবীর মনও একটু একটু করে নরম হতে লাগলো। আম্মি জান, দেখুন তো কেমন হয়েছে। বাহ, খুব সুন্দর হয়েছে। আম্মি জান, আজ হোলির পবিত্র দিন, আজ তো মানুষ শত্রুকেও জড়িয়ে ধরে। আমি তো আপনার মেয়ে, আপনি কি আমাকে নিজের করে নেবেন না? আমাকে ক্ষমা করো মা, আমি শুধু তোর ধর্ম দেখেছি, তোর সুন্দর মনটা দেখিনি। তুই আমার বাড়িটাকে আনন্দে ভরিয়ে দিয়েছিস। তারপর লক্ষ্মীদেবী সায়রাকে একটি সুন্দর শাড়ি আর গয়না উপহার দিলেন। সায়রা সেই শাড়ি পরে সুন্দর করে সাজল। এরপর দুজনে একে অপরকে আবির মাখিয়ে দিল। ধর্ম নয়, সম্পর্কই মানুষকে এক করে। যখন হৃদয়ের রং এক হয়ে যায়, তখন বাইরের কোনো রঙের ভেদাভেদ আর থাকে না। আরে মিতা, আমার জ্যাকেটটা কোথায় গেল? কোথাও দেখতে পাচ্ছি না। তাড়াতাড়ি এনে দাও না, দোকানে বেরোতে দেরি হয়ে যাচ্ছে। দেখছেন মা, আপনার ছেলের কথা শুনছেন? এখন জ্যাকেট পরবে আপনার ছেলে। আরে শীত তো চলে গেছে পতিদেব। আমি তো জ্যাকেটটা ধুয়ে ছাদে শুকাতে দিয়েছি। আরে এতটাও গরম পড়েনি যে সব গরম কাপড় তুলে রেখে দেবে। আরে বললাম তো, শীত চলে গেছে। জ্যাকেট না, চাদর নাও, চাদর গায়ে দিয়ে দোকানে যাও। আরে বাবা, কাপড় ধোয়ার এমন কি নেশা তোমার? পরার কাপড়টাই ধুয়ে দিলে। আরে তোর এত শীত কোথায় লাগছে? জ্যাকেট পরেই দোকানে যেতে হবে নাকি? ঠিক আছে, তোমাদের দুজনকে আর কি বলবো। শাস্ত্রে ঠিকই লেখা আছে যে বাড়িতে শাশুড়ি বউয়ের ঝগড়া লেগে থাকা উচিত, নইলে নইলে কি? নইলে এমন অবস্থা হয় যে পুরুষদের বাড়ি থেকে বাইরে থাকতে বাধ্য হতে হয়। আচ্ছা, তার মানে আমরা তোমাদেরকে বাড়ি থেকে বের করে দিচ্ছি, এটাই বলতে চাও তো? আমার প্রিয় বউ, একটা কথা তো শুনেছ, গিলতেও পারছি না, আবার ওগোরাতেও পারছি না। না না, আমি কিছু শুনিনি বাবা, আমি চললাম। আচ্ছা, আমাকে ফাঁসিয়ে দিয়ে নিজে কেটে পড়ছিস? চল, কোনো ব্যাপার না, আমারও দিন আসবে। রতনবাবু হাসি মুখে খবরের কাগজ পড়তে বসে যান এবং রোহিত চাদর গায়ে দিয়ে দোকানে চলে যায়। এদিকে শাশুড়ি ও বউ বছরের শেষ শীতকে বিদায় জানাতে ব্যস্ত হয়ে পড়ে। আজ মিতার রান্নাঘরে যেন সবজির মেলা বসেছে। শীতের প্রায় সব রকম সবজি, টাটকা, রঙিন, সাজানো রান্নাঘরে। আরে বৌমা, এত সবজি একসাথে? আজ কোনো অতিথি আসছে নাকি বাড়িতে? না না বাবা, শীত তো চলে যাচ্ছে, তাই ভাবলাম যাওয়ার আগে একবার ফুলকপির পরোটা হয়ে যাক, আর সঙ্গে শীতের সবজির তরকারি হোক শেষবারের মতো। আচ্ছা, তাই নাকি? বেশ বেশ, বানাও। আচ্ছা, এবার বলো যে এলাহাবাদে সুধার মেয়ের বিয়েতে কে কে যাচ্ছ? রোহিতকে দিয়ে টিকিট করাতে হবে তো? কে কে যাবে মানে কি বাবা? আমরা সবাই যাব। সবাই গেলে বাড়িকে পাহারা দেবে? আজকাল কত চুরি হচ্ছে। আমরা কি দারোয়ান নাকি? ডাকাত পড়ার হলে আমাদের সামনেই পড়বে। আমি ঠিক করে নিয়েছি, আমি আর আমার বাচ্চারা তো যাবই, বাকিদের কথা জানি না। ঠিক আছে মা, তুমি অস্থির হইও না। এবার আমি ব্যবস্থা করে ফেলেছি। এবার তোমার শাশুড়িমা বাড়িতে থাকুক, আমরা ঘুরে আসি। মা দেখুন, বাবা কি বলছেন, আপনি নাকি বাড়িতে থাকবেন। যাও, নিচে 4 বালতি ভর্তি কাপড় কাচা আছে, ওগুলো ছাদে নিয়ে গিয়ে শুকাতে দিয়ে এসো। ওরে বাবা, আবার একটা নতুন কাজ দিয়ে দিলে। তাহলে মেয়েদের কথায় নাক গলাতে আসো কেন? যাও, গিয়ে বাইরে ঘুরে এসো। কিন্তু মা, এত কাপড় কেচেছো?
আরে ভাই, শীত যখন গেছেই তখন কাপড় ধুয়ে গুছিয়ে রাখতে হবে না? বাবা, আপনিও গুছিয়ে রাখার কাজে হাত লাগাবেন। আরে না না, ওসব তোমরা দুজন সামলাও। রতনবাবু একখানা মোক্ষম বাহানা দিয়ে চুপিসারে সরে পড়লেন। কলকাতার এই বোস পরিবারে শাশুড়ি বউয়ের বনিবনা এতটাই জমজমাট যে বাড়ির পুরুষদের অবস্থা হয় নাজেহাল। আরে এত কি শাক, এত বাঁধাকপি, সিমের তরকারি, এত ফুলকপির পরোটা, সব শীতের সবজি কি একদিনেই বানিয়ে ফেললে? আর কি করব, শীত তো চলেই গেল, তাই শেষবারের মতো সব খেয়ে নিচ্ছি। রোহিত, সুধার বাড়ির বিয়ের টিকিটটা করে নিস বাবা। হ্যাঁ, তাড়াতাড়ি কেটে নাও, তারপর বিয়ের শপিং করতে হবে। শপিং কিসের? ডিসেম্বরে মঞ্জু মাসের মেয়ের বিয়েতে কত কাপড় কিনলে, ওগুলোই তো হয়ে যাবে। ওহো, তুমি তো খুব বুদ্ধিমান, আমরা কি বোকা? তখন শীতকাল ছিল, তাই মোটা জামা কাপড় কিনেছিলাম। আর এখন শীত চলে গেছে, নতুন হালকা শাড়ি আর জামা কাপড় লাগবে না। আমি স্লিভলেস ব্লাউজ পরব, আমার কত ইচ্ছে। আচ্ছা ঠিক আছে, কাল দোকান থেকে তাড়াতাড়ি এসে বাজারে নিয়ে যাব। পরদিন দোকানে গিয়ে এই যে দাদা, গরমের নতুন কালেকশনটা দেখান তো। দিদিমণি, এখনো তো তেমন গরম পড়েনি। আমাদের কাছে সব শীতের কাপড়ই আছে, গরমের নতুন মাল এখনো আসেনি। কি বলছেন দাদা, শীত কবে বিদায় নিয়েছে? আপনার কাছে নেই তাই অজুহাত দিচ্ছেন। চলো রোহিত, অন্য দোকানে যাই। দোকানদার তো ঠিকই বলছে মিতা, বান্টি আর বুবলির জন্য বরং ফুল হাতা টি শার্ট নিয়ে নাও। তুমি চুপ করো, তোমার কথায় চললে বাচ্চাদের জোকার লাগবে। আহা, দিদিমণি রেগে যাচ্ছেন কেন? নতুন কালেকশন আসেনি ঠিকই, তবে আগের গরমের মাল তো আছে। আরে অক্টোবর পর্যন্ত বেঁচেছি দিদিমণি, দেখুন খুব সুন্দর সুন্দর জামা কাপড় আছে, ভালো লাগলে তবেই নেবেন। বেশ, দেখান দেখি। মিতা জোর করে নিজের জন্য স্লিভলেস ব্লাউজ আর বাচ্চাদের জন্য হাফ প্যান্ট ও পাতলা জামা কিনল। শাশুড়ির জন্য সুতির পাতলা শাড়ি কিনে বাড়ির পথে রওনা দিল। বৌমা, ঠিক 3 দিন পরেই তো বিয়ে, আগামীকালই তো আমাদের বেরোতে হবে। সব গোছানো হয়ে গেছে তো? কিছু বাকি নেই তো? হ্যাঁ মা, সব গোছানো হয়ে গেছে। কটা ব্যাগ হলো বৌমা? 2টো বড় ট্রলি ব্যাগে ধরে গেছে মা, পাতলা জামা সব তাই ধরে গেছে। বৌমা, আকাশের অবস্থা হঠাৎ এমন হয়ে গেল কেন? একেবারে কালো হয়ে এসেছে, মনে হয় বৃষ্টি এখনই নামবে। নামবে নয়, নেমে গেছে অলরেডি। আমি ছাদে ছিলাম, হঠাৎ আকাশ কালো হয়ে এসে বৃষ্টি শুরু হলো। মা মা, আমি বাইরে খেলছিলাম, খুব বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি এসেছে, আমার খুব ভয় লাগছে মা। আরে এখন আবার বৃষ্টি কিসের? শীত তো চলে গেছে। আমার মোটা সোয়েটারটা বের করো, ঠান্ডায় আমার শরীর কাঁপছে। তোমরা কি প্রতি বছর এই একই নাটক করবে যে শীত আর কোনোদিন ফিরবে না? এমন সময় বেচারা রোহিত কাঁপতে কাঁপতে ঘরে ঢোকে। বোঝাই যাচ্ছে ঠান্ডা লেগে তার নাজেহাল অবস্থা। আমার মোটা কাপড় জামা বের করো। তোমার এত ঠান্ডা লেগেছে? চুপ করো, 15 দিন ধরে শীত গেছে করে আমার সব কাপড় ধুয়ে দিলে, এখন আমার কি অবস্থা দেখো। আচ্ছা দাঁড়াও, তোমার জ্যাকেটটা বার করে দিই। এখন এই জ্যাকেট দিয়ে কি হবে? কম্বল নিয়ে এসো। মা, কম্বল তো ধুয়ে দিয়েছি, ওটা তো ভিজে। তোমরা দুজন আস্ত বোকা, এখন বোঝো মজা। মা, আমি তো বিয়ের জন্য সব স্লিভলেস ব্লাউজ আর বাচ্চাদের হাফ হাতা পাতলা কাপড় নিয়েছি,
এখন এই ঠান্ডায় ওগুলো কিভাবে পরবো? বেশ হয়েছে, বলেছিলাম না শীতের দাপট বাড়বে। এখন ক্যাটরিনা কাইফ হওয়ার শখ মিটেছে তো? তোমরা শাশুড়ি বৌমা মিলে যা শুরু করেছিলে, শীত তার উচিত জবাব দিয়েছে। থামো তো তোমরা। বৌমা, একদম কাঁদবে না। আমরা 2 ধরনের কাপড়ই সাথে নিয়ে যাব। গরম পড়লে হালকাগুলো পরব, আর ঠান্ডা থাকলে সোয়েটার পরব। কি দারুণ কথা বলেছেন মা, আমি তো ভাবতেই পারিনি, আমার মাথাতেই তো আসেনি। আবহাওয়া ঠিক হলে আমার ফ্যাশন কাকে বলে দেখিয়ে দেব। তার মানে এত সব মালপত্র আমাকে আর বাবাকেই বইতে হবে? বোস পরিবারের এই শাশুড়ি বউয়ের মেলবন্ধন এভাবেই পুরুষদের জীবন নাজেহাল কিন্তু আনন্দময় করে রাখে। বন্ধুরা, এই গল্পটা তোমাদের কেমন লাগলো এখনই কমেন্ট করে জানাও। আর দেরি না করে চটপট লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দাও, যাতে তোমাদের জন্য আরও সুন্দর সুন্দর গল্প নিয়ে আসতে পারি। তাড়াতাড়ি কমেন্ট সেকশনে গিয়ে তোমাদের মতামত লিখে ফেলো।